ক্ষমতায় থাকার পর দল আজকে ক্ষমতার বাইরে। আমি তো বলবো মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া। আপনি যে ফলের কথা বলছেন সেই ফলটা কোন ফল? সৈন্য না হয়ে সেনাপতি হওয়াটা, প্যারাশুটে করে এসে লিফটে করে নামা। এই কাদা ছোড়ার রাজনীতিতেই দলের অন্যতম দুর্বলতা। আমার তো দুর্নীতির কোনো ইতিহাসই নেই। দুর্নীতি বিষয়টা চালু করেছে কিন্তু আইপ্যাক আসার পর। আপনার বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে প্রায় 50 কোটি টাকার সঙ্গে সোনা দানা মিলে প্রচুর সম্পত্তির দলিল এরকম উদ্ধার হয়েছে ইডি। এইগুলো কার? আপনি তো অনেকটা ইডির কর্তার মতন কথা বলছি। ইডি কর্তা তো কোর্টে বলবে, কোর্টে প্রমাণ করুক সেটা। আপনি আমায় গালি দেবেন আর আপনি সাদা জামা কাপড় পরে ঘুরে বেড়াবেন। ইন্দ্রনীল খানের জয়ের পেছনে আপনার বড় ভূমিকা আছে। আমার কোনো ভূমিকা নেই, মানুষের ভূমিকা আছে। তুলে একটু চেষ্টা করছেন আমাকে উত্তেজিত করার। এতদিন ধরে জেল কেটেছি, জেলের জানলা ধরে টানাটানি করে বলিনি, গালাগালও কাউকে দিইনি। মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার ঘুরে দাঁড়াতে পারবেন? তো মমতা বন্দ্যোপাধ্যায় যদি কোল থেকে গণেশকে নামিয়ে নিজেই একা মা দুর্গা হয়ে আসনে নামতে পারেন। 1998 সালের তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা হয়েছিল। সেই তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা তার আগে থেকেই পার্থ চট্টোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী সাথী, বহু আন্দোলনের তিনি সাক্ষী। আজ 2026 সালে এসে তিনি কিন্তু না নির্বাচনে ছিলেন, না দলের কোনো কাজে বা প্রত্যক্ষভাবে কোনো কাজে ছিলেন, তিনি দলের বাইরে। তিনি তো সেই পার্থ চট্টোপাধ্যায়ের কাছে আজকে আমরা এসছি যে 2026 সালে অর্থাৎ 15 বছর দল ক্ষমতায় রইল এবং 15 বছর ক্ষমতায় থাকার পর দল আজকে ক্ষমতার বাইরে। কিভাবে দেখছেন পার্থদা? আমি তো বলবো মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া। মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া, দলের এক শ্রেণী নেতাকে তুলে আনার যে চেষ্টা, অসময়ে যদি আমরা ফল খাই তাহলে তো তার স্বাদ অন্যরকম হয় এবং তার বিষক্রিয়াও হয়। আপনি যে ফলের কথা বলছেন সেই ফলটা কোন ফল? আরে সে ফল তো মানুষ দেখতে পাচ্ছে কোন ফল। সোজাসুজি আমি দেখুন, আমি নিজে তো কর্পোরেট জীবন কাটিয়ে এসেছি। আমি ওখান থেকে পতাকা ধরেছি, পতাকা ধরে রোজগার করবার কথা কোনোদিনই ভাবিনি, আজও ভাবি না। কিন্তু কেন যে মমতা বন্দ্যোপাধ্যায় দলের হাল ছেড়ে দিয়ে ভাবলেন যে তার সেনাপতি করবার ইচ্ছা হলো, সে সেনাপতি হতেই পারতো, তাতে আমাদের কাউরই কোনো, আমার তো অন্তত দুঃখ ছিল না। কিন্তু সৈন্য না হয়ে সেনাপতি হওয়াটা, অর্থাৎ কোনো রকম অভিজ্ঞতা ছাড়াই একেবারে জেলা একটা আইপ্যাক না ছাইপ্যাক কি একটা আছে, যার বিরুদ্ধেই আমি প্রথম থেকে বলেছি, তাদের উপরে নির্ভরশীলতা, সংগঠনকে রিপ্লেস করে শুধু তারাই থাকবে, তার ফল আজকে ভুগতে হচ্ছে। প্যারাশুটে করে এসে লিফটে করে নামা, কি বলবেন? সে তো সময় সময় অনেকেই নামে প্যারাশুট থেকে লিফটে, বা বয়স হয়ে গেলেও লিফটে টুপটে চড়তে হয়। আর প্যারাশুটে বিপদে শুনেছি পড়লে নামে। তবে একটা প্রচলিত, আপনারা বলেন সাংবাদিকরা প্যারাশুট নেতা, আমি ওই ধরনের কটূক্তি করতে চাই না, কিন্তু আমি এইটুকু বলতে চাই যে পরামর্শদাতাদের দিয়ে দলের রিপ্লেসমেন্ট হয় না। সংগঠনই। আপনি আরএসএসকে পরিবর্তন করতে পারবেন? কোথায় আরএসএস আছে আপনি নিজেও জানেন। তো সংগঠনের উপরে জোর দিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় অনেক ভালো কাজ করেছে, তেমনি অনেক খারাপ কাজ হয়েছে বলে মানুষ তাকে গ্রহণ করতে পারেনি।
এবং তাদের বিশ্বাসযোগ্য সেনাপতি, বিশ্বাসযোগ্য সৈনিক একটার পর একটা দেখছে তারা জেলায় জেলায় তারা বসে যাচ্ছে, রাজ্যে রাজ্যে তারা বসে যাচ্ছে। তো এটা তো একটা মানে চক্রব্যূহের মতন, যে আমি থাকবো তোমরা সব যাও। এটা তো একটা ব্যবসাতেও চলে না। ব্যবসা যদি কেউ চালাতে চায় তারও একটা রীতিনীতি আছে, তা রাজনৈতিক দলের একটা রীতিনীতি থাকবে না? এই কাদা ছোড়ার রাজনীতিতেই দলের অন্যতম দুর্বলতা। আপনি গ্রেপ্তার হলেন, আপনাকে দুর্নীতির বলে গ্রেপ্তার করা হলো, সেটা কি কোথাও কি এই কাদাছোড়া রাজনীতির মধ্যেই পড়ছে? না, আমি প্রথম কথা বলি, আমাকে দুর্নীতির জন্য গ্রেপ্তার করলো কেন? আমার তো দুর্নীতির কোনো ইতিহাসই নেই। দুর্নীতি বিষয়টা চালু করেছে কিন্তু এই আইপ্যাক আসার পর। আইপ্যাক মানে সংগঠনের পদেও টাকা দিতে হবে, সংগঠন কে করবে তাতেও টাকা দিতে হবে, মানে সব বিষয়েই একটা ক্যাশ অ্যান্ড ক্যারিজ এই সিস্টেমটা আইপ্যাক চালু করেছে। যেটা আমি আজকে সামনাসামনিই বলছি, অভিষেক এ বিষয়টা যথেষ্ট ভালো মতন নিয়ন্ত্রণ করতে পারত বা নিয়ন্ত্রণ করেনি, বা সেই নিয়ন্ত্রিত হয়েছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে তো তা সাজে না। তিনি তো এটা অভিভাবক হিসেবে নিয়ন্ত্রণ, যদি মনে করুন আমি কোনো দোষ করছি, তাই বয়স হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের বড়, কিন্তু সে তো আমার নেত্রী, সে তো আমাকে বলবে যে কোথায় ভুলটা হচ্ছে। আমি 21শে জুলাই সভাপতিত্ব করলাম, 22শে জুলাই আমাকে ইডি গ্রেপ্তার করলো। আমার কাছে অবিশ্বাস্য লাগে এটা। আপনার নামে যে বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে দুটো ফ্ল্যাট, একটা টালিগঞ্জ একটা বেলঘরিয়া, এই ফ্ল্যাট থেকে প্রায় 50 কোটি টাকার সঙ্গে সোনা দানা মিলে প্রচুর সম্পত্তির দলিল এরকম উদ্ধার হয়েছে, ইডি উদ্ধার করেছে। তো এটা 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 কিভাবে সম্ভব হলো বা এইগুলো কার? আপনি তো অনেকটা ইডির কর্তার মতন কথা বলছি। ইডি কর্তা তো কোর্টে বলবে, কোর্টে প্রমাণ করুক সেটা। আর তার সঙ্গে আমার কি সম্পর্ক আছে? আমার বাড়িতে কি দুটো কুকুর ছাড়া কিছু পেয়েছে? তা আপনারা ওটার সঙ্গে জড়াচ্ছেন কেন? তাহলে দলের এত বড় বড় সব সম্পদরা আছে, সেই সম্পদরা তো সাংঘাতিক। আমি তো এখনো বলছি যে আমি একটা চাকরি করতাম, আমি 81 সাল থেকে ইনকাম ট্যাক্স দিই, আমি সরকারি প্রতিষ্ঠানে কাজ করতাম, আমি আমার সম্পত্তির হিসেব প্রতি বছর দিই, আমার কি অসুবিধে আছে? কিন্তু এইটাই তো চক্রান্ত, এইটাই তো মূল। এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে, কলকাতার কোন লোক আছে বলুন তো তার বাড়িতে এরকম সাজিয়ে গুছিয়ে একেবারে সেনকোর মতন সাজাবে দোকানে, এসো ভাই এসো ভাই। আমার সেটাই একটা, আমি তো পরে শুনেছি, অবিশ্বাস্য লাগে। কিন্তু আপনি আমাকে তার আগে অ্যারেস্ট করেছেন, আপনি কিন্তু তার আগে অ্যারেস্ট করেছেন। আমার বাড়িতে কিন্তু কিছু পাননি, আমার বাড়িতে কোনো নো সিজার, নো রিকভারি। তখন আমার ঘনিষ্ঠর বাড়িতে গিয়ে, তার বাড়িতে কেন শুধু যাওয়া হলো, কেন 10টা বাড়িতে যাওয়া হয়নি? তার আগেও তো সিবিআই ইডি যাদের ডেকেছিল তাদের বাড়িতে তো যায়নি। আমি কোনো সুযোগ পেলাম না আত্মসমর্পণ করার, আত্মপক্ষ সমর্থন করার। আমি গিয়ে কোর্টে বলতে পারলাম না আমাকে কোহার্সিভ অ্যাকশন একটা দাও যাতে আমায় গ্রেপ্তার না হই। শিখণ্ডি খাড়া করা যাবে না। আপনি বলেন ঘনিষ্ঠ, এই যে অর্পিতা মুখোপাধ্যায়, তাহলে কি আপনার ঘনিষ্ঠ? সেই জন্যই কি এটা? আপনি এটা না কি প্রশ্ন করছেন? এটা কে ঘনিষ্ঠ কে ঘনিষ্ঠ তাই তো বিষয়বস্তু নয়। তাহলে অভিষেক আমার ঘনিষ্ঠ না? তা কি মমতা ব্যানার্জি আমার ঘনিষ্ঠ না? ফিরহাদ হাকিম আমার ঘনিষ্ঠ না? এইগুলো এই ঘনিষ্ঠতার সঙ্গে একটা সিনেমা আর্টিস্ট, তো তার সঙ্গে অভিনেত্রীর সঙ্গে সঙ্গী হওয়া, এ তো ব্যক্তিগত জীবন। তা সেটাকে আপনি কেন এনকাশ করছেন? এটা তো আপনার অন্যায়। একটা অসহায় মহিলাকে আপনি রাজনৈতিক ভিকটিম করছেন।
এইখান থেকে প্রশ্ন, তিনি একজন অসহায় মহিলা, তিনি একজন অভিনেত্রী, কিন্তু তার বাড়ি থেকে মানে দুটো ফ্ল্যাট থেকে এত, না আমি বলছি এই বিচার্য না, বিষয় আমি নিয়ে- ওটা বলছি না, না আমি- না বিচার্য বিষয় নিয়ে কথা বলবো না, এটা কোথায় এসছেন কেন আমি জানি না। বলছি না না তাই আপনাকে আমি খুব ফ্র্যাঙ্কলি বলছি, বিচার্য বিষয় নিয়ে কথা বলেন, আপনি রাজনৈতিক প্রশ্ন করুন, রাজনৈতিক প্রশ্নের উত্তর দেবো। না, আমি একটা ছোট আর প্রশ্ন, আমি তো এই বলছি- প্রশ্নটাই আমি যাচ্ছি না। আপনাকে তো বলছি কোনো বিচার্য বিষয় নিয়ে যা কথা আদালতে বলবো, আপনার ক্যামেরার মুখোমুখি বলবো না। আমরা দেখেছি যে জ্যোতিপ্রিয় মল্লিক বা অন্যান্য যারা গ্রেফতার হয়েছে তাদেরকে দল নিয়ে নিল, কিন্তু আপনাকে দল আর কোনো যোগাযোগ রাখলো না। না দেখুন, দল কি করলো দলের ব্যাপার, দল তো হাত তুলেও কোথাও কোথাও গিয়ে বললে সবচেয়ে শ্রেষ্ঠ মন্ত্রী, কিন্তু মন্ত্রিসভায় নিল না, বললো এ কিছু করেনি, ভোটে হেরে গেল। দল কি বললো তা বড় কথা না, মানুষ কি বললো সেটা বড় কথা। মানুষের সামনে তোমার যে আমার সামাজিক অবস্থান, আমার সেই সামাজিক অবস্থানটাকে এরা ধ্বংস করতে চেয়েছিল, ধ্বংস করেছে, আমাকে রিপেয়ার করতে হবে। বেহালার মানুষ এখন কি আপনার পাশে আছে? সেটা ইন্দ্রনীল খাঁকে গিয়ে জিজ্ঞেস করুন। সব জায়গায় 12% তো আর সুইং হয়নি, তৃণমূল তো এর সুইং হইতে 4-5 এত শতাংশ, তাহলে বেহালার দুটো জায়গায় না হলেও অন্তত বেহালা পশ্চিমে, যেখানে আমি পরপর 5 বার জিতেছি, কোনো পরিবর্তন করে নয়, তাকে জিজ্ঞেস করুন 12% সুইং হলো কেন। ইন্দ্রনীল খাঁয়ের জয়ের পেছনে আপনার বড় ভূমিকা আছে? আমার কোনো ভূমিকা নেই, মানুষের ভূমিকা আছে। বেহালার মানুষ দেখেছে তাদের, যাকে পরপর 5 বার জিতিয়েছি সে এই ধরনের কাজে যদি লিপ্ত হতো তাহলে দ্বিতীয়বারই হেরে যেত। আমি তো 21-এ 54,000 ভোটে জিতেছি, আর 21-এ আইপ্যাক বলেছিল আমি হারবো। আমার নেত্রী, আমার দলের লোকরা তারা ফোন করে বলেছে তুই অন্য কেন্দ্রে দাঁড়া। একমাত্র সুব্রত বক্সী বলেছিল যে পার্থ যদি ওখানে 5,000 ভোটে যেতে বা হারে তাহলে তৃণমূল 21-এ ক্ষমতায় আসবে না, এটা পিকে বলেছিল। আপনি আমায় গালি দেবেন আর আপনি সাদা জামা কাপড় পরে ঘুরে বেড়াবেন, এটা আপনার নিজের পরিবারেও চলে না, সংগঠনও তো চলেই না, তার তো একটা নিয়ম নীতি আছে। আমাকে একটা শোকজ করেছে শুনলাম, না কি করেছে আমি জানি না, যা করেছে আমায় বলুক। সংবিধানে কি আছে লেখা আমি দেখি। সংবিধান তো কথা বলে না পাথর পাশে দাঁড়াবে না দল, কিন্তু অন্যের পাশে সব দল দাঁড়াবে, এটা তো সংবিধান বলে না। আইন তো সবার ক্ষেত্রেই সমান, সেটাই তো গণতান্ত্রিক রীতি হওয়া উচিত, তা তো হয়নি। পার্থদা, একদম যে আপনি কিছুক্ষণ আগে যে বিষয়টা নিয়ে কথা হচ্ছিল, যে ওই যে সাজানো গোছানো যেটা বললেন আর কি, এই যে টাকা গয়না, না আমি বলছি এই যে সাজানো গোছানোর পেছনে কি কেউ আপনার আর এই প্রশ্ন বলছি এর পেছনে কি? আমি একটা জিনিস আপনাকে বেসিক বলছি, আমি ব্রেকিং নিউজের নেতা ছিলাম না, আমি নেতা হয়েছি নেতৃত্ব ছেড়ে এসে আবার কর্মী হয়েছি, কর্মী থেকে নেতা হয়েছি সংগ্রামের মধ্য দিয়ে। এই প্রশ্নগুলো করে আমার এটা আপনি নিজে একটা সিনিয়র লোক সাংবাদিক করে লাভটা কি? আপনিও জানেন কারা করেছে, এমন নয় যে আপনারা জানেন না, বোঝেন না, তা তো না। করেছে, উত্তর তারা পাবেই, উত্তর জনগণ দিয়ে দিয়েছে। 215 থেকে 80-তে চলে গেছে। দিদিমণি যদি 100 সিটও ধরে তার সঙ্গে যে গণ্ডগোল হয়েছে, তাহলেও 180, তাহলে 215 থেকে যদি 180 হয় তাহলে 35টা সিটে কেন হারলো, তার আত্মবিশ্লেষণ হবে না? খালি গণেশকে নিয়ে ঘুরলে হবে? আর আপনি যে সমস্ত প্রশ্ন তুলে একটু চেষ্টা করছেন আমাকে উত্তেজিত করার, আমি খুবই শান্ত মানুষ, উত্তেজিত হই না। এতদিন ধরে জেল কেটেছি, জেলের জানলা ধরে টানাটানি করে বলিনি, গালাগালও কাউকে দিইনি, কিন্তু গ্লানি যেটাকে, সেই গ্লানি নিয়ে তো আমি থাকবো না, উত্তর তো আমার দিতেই হবে, এবং আমি দিয়ে যাব। এই যে 26,000 লোকের চাকরি, আপনি আসল প্রশ্ন করলেন না কেন? 26,000 লোকের চাকরি চলে গেল, কে খেলো? কে খেলো? কে এটা? মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারই খেয়েছে।
যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার 26,000 লোকের চাকরি দিল, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার 26,000 লোকের পাশে না দাঁড়িয়ে বা চাল কাঁকড় আলাদা না করে, আমি তো কোনোদিন জানতাম না কে কাঁকড় কে চাল, তার কারণ এটা স্বয়ংশাসিত সংস্থা, তারা বিচার করেছে। এটা তো আমি কাউকে বলিনি বা বলা উচিত না। সাংবিধানিকভাবে তাদের রুলস আছে, অ্যাক্ট আছে। আপনি 5,000 লোককে, আড়াই লক্ষ লোকের চাকরি হয়েছে, 5,000 লোক বললেন স্ক্যাম হয়েছে। তো ধরুন স্ক্যাম, স্ক্যাম তো একদিনে হয় না। এ তো গ্যাস নয় যে আগুন লাগলো সব পুড়ে গেল। তার মানে এই যে 26,000 যে চাকরি গেল, মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী, এটা আপনি বলছেন? ভুল সিদ্ধান্ত মমতা, দায়ী বলবো না, কারণ দিয়েওছেন তো, তার নামও মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে যেভাবে তথ্য দেওয়া হয়েছে তিনি সেভাবে দিয়েছেন। নাহলে আপনি একটা জিনিস বলুন তো, ভুল হয়েছে, নবান্নে যাবে, ভুল হয়েছে, তারা কালীঘাটে যাবে, ভুল হয়েছে, তারা বিকাশ ভবনে যাবে, ভুল হয়েছে, তারা ক্যামাক স্ট্রিটে যাবে। কারণ ক্যামাক স্ট্রিট কি শিক্ষামন্ত্রী না সরকারের প্রধান? ক্ষমতার অপচয় ক্ষমতাকে নষ্ট করে দেয়, এটাও দুর্নীতি। শুধুমাত্র পয়সার দুর্নীতিটা দেখছেন, ক্ষমতার অপচয়কে যদি আমরা না লক্ষ্য রাখি তাহলে ক্ষমতাকেও নষ্ট করে। এ তো তাই হয়েছে। ক্যামাক স্ট্রিট, এই দুর্নীতি বা এই যে এতগুলো পরপর চাকরি যাওয়া থেকে শুরু করে যা যা হয়েছে, বা এই যে বিভিন্ন জায়গায় এখন আমরা যেটা দেখছি তোলাবাজি থেকে শুরু করে সব, হ্যাঁ, তো এই যে পুরো তোলাবাজিটা আমি আপনাদের কোথায় সবকালেই ছিল। এটা বললে এরা এরা আসলে তোলাবাজি বন্ধ হয়ে যাবে এই সরকার, তা তো না, একটু সময় লাগবে আর কি। ফুল ফুটতে তো একটু টাইম লাগে। এখন তো কুড়ি অবস্থায় অনেক কথা বলা যায়, যখন ফুলটা ফুটবে তখন বোঝা যাবে যে এটা কোন ফুল। সত্যিকারেই তো একটা পদ্ম তো দুর্গা পুজোয় লাগে, হ্যাঁ, মাতৃপূজায় তো পদ্মই আমাদের লাগে। নিয়ন্ত্রণহীনতা আমাদের বিপর্যয়ের কারণ। সব মানুষই কি আমাদেরকে, 41% মানুষ তো ভোট দিয়েছে, এই চাপেও ভোট দিয়েছে। কেউ বলছে উল্টো করে মারবো, কেউ বলছে আয় দেখে যা। একটা রাজনৈতিক যে সৌজন্যতা, যে সংস্কৃতি, এবার নির্বাচনে তো তা একেবারেই নষ্ট হয়ে গেছে। মানুষের কথা আমরা বুঝতে পারিনি। ভোটার তালিকা থেকে শুরু করে আত্মসন্তুষ্টিতে ভুগছিলাম, আমরা সেদিকে টাইম দিইনি। আরে বাবা, তুমি আইপ্যাক না ছাইপ্যাককে নিয়ে এসো, তাকে ভোটার লিস্টের কাজ দিয়ে দাও। যদিও সেই সব কিছু তৈরি করে বিরোধী পক্ষের কাছে সাপ্লাই করবে, সেটাই ধরতে পারিনি। দলটাকে সেদিনই বিভাজনের রাজনীতিতে নিয়ে গেছে, যেদিন ওই পেশাদারিত্বের হাতে দলটাকে তুলে দেওয়া হয়েছে। মমতার হাতে যদি দল থাকতো, হয় ক্ষয় হতো, সময় নিত, কিন্তু পেশাদারিত্বের হওয়ার জন্য যে অনেক বছর যার মানুষের আশীর্বাদ দেওয়াতে থাকতে পারত, সে থাকতে পারলো না। ধরুন মুকুল রায়কে কেন চলে যেতে হলো? পাশে দাঁড়াতে পারতো না? আপনি কি মনে করেন যে মুকুল রায় দল থেকে বেরিয়ে যাওয়ার অন্যতম কারণ? ও নিশ্চয়ই কোনো চাপ ছিল, পারিবারিক চাপ ছিল। মুকুল রায়কে চলে যাওয়ার কারণ, তারপর আমি কার কথা বলবো, এই শুভেন্দু চলে যাওয়ার কারণ। এই সব কটা কারণকে যদি এক জায়গায় দাঁড় করেন, তাহলে সেটা কিন্তু মমতার জন্য কেউ চলে যায়নি। কে সেই ব্যক্তি? যে ব্যক্তি নিয়ে আপনি এতক্ষণ আলোচনা করলেন, নতুন করে আমার নাম বলার কি আছে? নাম বলে আমি ক্যামাক স্ট্রিট কেন বলবো? আপনি বলুন না সেনাপতি না কি বললেন, তো সেনাপতি। এখন আমি আবার বলছি, কিন্তু ব্যক্তিগতভাবে আমি তো পুত্রের মতন বাসতাম, কিন্তু এই আচরণ, এই সর্বগ্রাসী ক্ষমতা, তা কিন্তু আমার নিজের ধারণা দিদিমণি আটকাতে পারত, কিন্তু দিদিমণির দুর্বলতা এমন জায়গায় নিয়ে গেছে
দিদিমণি আটকান নেই। দিদিমণি কি সাংবাদিকদের, কি অন্য পেশার, কি নিজের দলের লোকরা যারা দিদিমণিকে সামনে রেখে বিশ্বাস করে এগিয়েছিল বা তাকে এগোতে সাহায্য করেছিল, তিনি খুব সম্ভবত কাউকেই আজকে তার পাশে পাননি বা পাচ্ছেন না। এটা বড় দুঃখের। তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ কি, বা মমতা বন্দ্যোপাধ্যায় কি আবার ঘুরে দাঁড়াতে পারবেন? মমতা বন্দ্যোপাধ্যায় যদি কোল থেকে গণেশকে নামিয়ে নিজেই একা মা দুর্গা হয়ে আসনে নামতে পারেন, প্রবীণ হচ্ছেন, আমরা সবাই প্রবীণ হচ্ছি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা আলাদা তেজ আছে। তিনি যদি ভুল ভ্রান্তি কোন অস্ত্র কখন 10টা হাতে কাজ করতে গেলে তো 10 রকম অস্ত্র নিয়েই তো অসুরবধ হয়েছিল। তো মমতা বন্দ্যোপাধ্যায়কে 10 অস্ত্রের উপরেই যদি বিশ্বাস রাখতেন বা আবার পর্যালোচনা করে যদি সমস্ত পুরনো কর্মীদের, নেতাদের সংগঠনকে চাঙা করতেন, পেশাদারিত্ব দিয়ে নয়, ডিজিটাল নিঃসন্দেহে খবর দেয়, খবর পৌঁছে দেয়, কিন্তু এই যে আপনার সঙ্গে 1 to 1 টাচ, এটা তো পলিটিক্স, রাজনীতি, মানুষ দেখতে চাই যে সে লোকটাকে। সেইটা থেকে যদি আপনি সরে দাঁড়ান তাহলে সে মমতা নেই। এটা বুঝে যদি মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামে, মমতা বন্দ্যোপাধ্যায়ের এখনো আগুন আছে, তিনি যদি মনে করেন যে হ্যাঁ এটা সঠিক, আমি তো যদি আমি মনে করি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ইস্তফা না দেওয়া এটা সাংবিধানিকভাবে ভুল। কারণ ওই সংবিধান নিয়েই তো তিনি বিধানসভায় এসেছিলেন, বিধানসভায় এসে বলেছিলেন হ্যাঁ সংবিধানকে এরা ধ্বংস করছে বুদ্ধবাবু। আমরা সেদিন তার কথাই শুনেছিলাম। তার মানে উনিও মনে করেন যে সংবিধানই সব। তা সংবিধান যদি সব হয়, গণতন্ত্র যদি সব হয়, ক্ষোভ জানাবার জায়গা আছে, আইন আদালত কত কিছু আছে। কিন্তু আমি ইস্তফা দেব না, জনতার রায় মানব না, সেই রায়ে হয়তো জল কিছু আছে, জল নাও থাকতে পারে, তা বিচার্য বিষয়। কিন্তু আমরা তো পরাজিত দল, সেই পরাজয় স্বীকারটা যদি না করি মানুষ ভালো চোখে নেয় না, ভালোভাবে নেয় না। আজ যে তোমার বন্ধু সেই তোমার শত্রু। আবার ফিরে আসে, আপনি দুর্নীতির কথা বললেন, যিনি আজকে প্রধান আছে তার বিরুদ্ধে তো স্বয়ং মোদি বলেছিলেন যে দুর্নীতির অভিযোগ আছে, কিন্তু সে তো আজকে দুর্নীতির কালি নিয়ে ওই চেয়ারে যাননি, জনতা তাকে পাঠিয়েছে ওখানে। তাই জনতা জনার্দন, এটা দিদি যদি বোঝে, মমতা ব্যানার্জি যদি বোঝেন, আর আমার মতন কর্মীদের কথা যদি তার কানে পৌঁছায়, যায় না পৌঁছাবে কিনা, তাহলে মনে হয় এই হাজারো কর্মীর কথা আমি বলে দিলাম, জেলায় জেলায় আমার এখনো যোগাযোগ আছে। সুতরাং একটা আত্মসমীক্ষা করা দরকার। ভালো কেটেছে, কিরম ভালো কাটলো না, 80-তে দল চলে গেছে, এটা ভালো কাটা বলে? দলের প্রয়োজনে আপনাকে যদি আবার মমতা বন্দ্যোপাধ্যায় ডাকে, আপনি যাবেন? সে তুই দেখলাম না, আর কি হবে। আর মমতা ব্যানার্জি তো মনে করেননি যে আমাকে ডাকা দরকার, আমার পাশে থাকা দরকার, এটা তো উনি মনে করেননি। নাই বা মনে করলেন, তাতে কি আমার মুখ বন্ধ থাকবে নাকি? অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে? তো করবো, উনি যদি ডাকেন। আমি তৃণমূল কর্মীদেরকে বা যে কোনো ধরনের, আমার দেখুন এই শাসক দলের অনেক লোকই তো, আপনি যে মুখগুলো দেখুন, তারা তৃণমূল কংগ্রেসের লোক, নয়তো কেউ সিপিএম এর লোক। শঙ্কর ঘোষ বলুন আর বঙ্কিম ঘোষ বলুন, সিপিএম এরই লোক। আজ নীতিশ প্রামাণিকই বলুন, নিশীথ প্রামাণিকই বলুন, আর শুভেন্দু অধিকারী বলুন, তারা তো এককালে তৃণমূলেরই লোক ছিল। এই লোকগুলো চলে গেল কেন? এটা তার আত্মসমীক্ষা হবে না, একটা দলের বিশ্লেষণ হবে না। তো আমি বলবো যে দল যদি মানুষের, আমাদের প্রতি কেন বা দলের প্রতি কেন এত অনীহা, সেটা যদি দেখতো,
আর প্রকৃত দোষীদের খুঁজে বার করে দোষী অভিযুক্ত করে যাদের কষ্ট দিয়েছে তাদের কষ্ট নিবারণ করত, আর মানুষের ইচ্ছার বিরুদ্ধে তাকে জোর করে ক্ষমতায়নের বলে যদি কষ্ট না দিত বা না দেয়, তাহলে হয়তো নিশ্চয়ই সংগঠন তো শেষ হয়ে যায় না, প্রতিষ্ঠান কখনো বন্ধ হয়ে যায় না, নিশ্চয়ই সংগঠন দাঁড়াতে পারবে। একদম ধন্যবাদ পার্থদা। দলকে ঘুরিয়ে দাঁড়াতে হলে অবশ্যই আত্মসমীক্ষার প্রয়োজন, এবং সেই আত্মসমীক্ষা করতে হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোল থেকে গণেশকে সরাতে হবে। সেই গণেশটা কে সেটা তো পার্থদা ঠাড়ে ঠাড়ে বুঝিয়ে দিলেন। এখন দেখার যে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসকে এই বয়সে এসে সেই আত্মসমীক্ষা করে ফের পার্থ চট্টোপাধ্যায়ের মতো যারা প্রথম দিনের সঙ্গী, সেই সব সঙ্গীকে ফের ডেকে আত্মসমীক্ষা করে দলকে বাঁচাতে পারেন কিনা। ক্যামেরায় সন্তোষ রায়, রবি দত্তর সঙ্গে বিপ্লব দাস, ওঙ্কার বাংলা।